তো চলো শুরু করা যাক। আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ভেদ। ভালো করে মন দিয়ে শুনবে, যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ভেদ চ্যাপ্টারটা একটা বীজগণিতের পার্ট। এই বীজগণিতের পার্ট, এই ভেদ চ্যাপ্টারটা থেকে তোমাদের পরীক্ষায় একটা 3 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা অনেকে ভয়ও পায়। তো আজকের ক্লাসটা করার পর আশা করি আর কারোর এই ভেদ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার প্রতি কারোর আর ভয়টা থাকবে না। তো চলো শুরু করা যাক। ভালো করে শুনবে সবাই। ভেদ, এই ভেদের যদি কটা টাইপ বা কয় প্রকার বলা হয়, ভেদ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা হচ্ছে যৌগিক ভেদ। বাট এই তিনটে ভেদ জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি আর চলরাশি, এই দুটো জিনিস জানতে হবে। তো আমরা অনেকেই ধ্রুবক রাশি চলরাশি সম্পর্কে অনেকে জানি, বাট যারা জানি না তাদের জন্য আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সবাইকেই বলছি, যদি কারোর কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই বলবে। তো আমি বলি ধ্রুবক রাশি আর চলরাশি কি জিনিস। ধরো তোমাকে যদি আমি বলি যে বাবু তোমার মাথার কতগুলো চুল আছে গুনে বলো তো। তো তুমি যদি একটা দুটো করে গুনতে শুরু করো, সারা জীবন গুনলেও তোমার শেষ হবে না। কেন? একটা করে গুনতে ততদিনে একটা চুল হয়তো আরো বেড়ে যেতে পারে, বা একটা চুল পড়ে যেতে পারে, বা গুণের ভুল হতে পারে। তো সুতরাং গোনা ইম্পসিবল। বাট তোমাকে যদি বলি তোমার কটা চোখ, তখন কিন্তু তুমি একদম ইজিলি বাচ্চাদের জিজ্ঞেস করলেও বলে দেবে যে আমাদের 2টো চোখ। তো সুতরাং এখন আমি যদি তোমায় প্রশ্ন করি যে বাবু তোমার কটা চোখ, 2টো চোখ, ওই 2টো চোখ কি 3টে চোখ হবে, নাকি একটা চোখ হয়ে যাবে? দুর্ঘটনা না হলে একটা চোখ কিন্তু হবে না, আর ভগবানের কোনো আশীর্বাদ না পেলে 3টে চোখ হবে না। তো সুতরাং মানুষের 2টোই চোখ। তো যে জিনিসটা আমরা গুনতে পারি, বা আমাদের যে জিনিসটা ফিক্সড, সেটাকে আমরা বলি হচ্ছে ধ্রুবক, যেটা পরিবর্তনশীল নয়। আর চলরাশি মানে পরিবর্তনশীল। যদি আর একটা উদাহরণ দিই, তোমাদের আমি 10 টাকা দিলাম, তাহলে আমি যদি প্রশ্ন করি আমি তোমাদের ক টাকা দিলাম, তো অ্যান্সার হবে 10 টাকা। কিন্তু আমি যদি তোমাদের এক মুঠো একটা খুচরো টাকা নিয়ে তোমাদের পকেটে ঢুকিয়ে দিই, আর তোমাকে প্রশ্ন করি বলো তো বাবু ক টাকা দিলাম আমি তোমাদের, তখন তোমরা বলতে পারবে না ক টাকা দিলাম। তো তখন তোমরা যদি আমাকে উত্তর একটু বুদ্ধিমত্তার সাথে দাও যে আমি টিউশন পয়েন্ট থেকে অঙ্ক করে এসেছি, তো আমি তোমাদের বলে দিচ্ছি যে দাদা তুমি আমাকে X টাকা দিয়েছো, X টাকা দিয়েছি মানে আমি তো তোকে খুচরো করে দিলাম না, দাদা তুমি X টাকা দিয়েছো, তাহলে ও কিন্তু ঠিক বলবে। কারণ X এর মান, Y এর মান, যেগুলো বলছি আমি X Y Z পরে বলছি, X এর মান মানে ও আমাকে যখন বললো যে X টাকা দিয়েছি, মানে ওর পকেটে যদি আমি 10 টাকা দিই, 5 টাকা দিই, 7 টাকা দিই, যাই দিক না কেন সেটা ঠিক। মানে বোঝাতে চাইছি যেগুলো পরিবর্তনশীল বা যেগুলো চলমান তাকে বলে চলরাশি। আর চলরাশি বলতে ফিক্সড না। আর চলরাশি কোনগুলো হয়? চলরাশি যেগুলো আমরা ইংরেজি অক্ষরে পড়েছি A থেকে Z পর্যন্ত সবগুলোই চলরাশি, বলতে পারলাম। এত পর্যন্ত সবগুলোই হচ্ছে আমাদের চলরাশি। আচ্ছা, এটা আমি ধ্রুবক রাশির জায়গায় লিখলাম না, তাহলে আমরা কি করব? চলরাশির জায়গায় লিখবো। তাহলে চলরাশি কি হবে? A থেকে Z পর্যন্ত সবগুলো হলো চলরাশি। এবার আমি চলে আসবো ধ্রুবক রাশি বলতে কি, যেটা বলেছিলাম, ধরো তোমাদের 10 টাকা দিয়েছি, তো 10 টাকাটা কি 20 টাকা হবে? 10 টাকাই থাকবে। মানে যে কোনো সংখ্যা হচ্ছে ধ্রুবক রাশি। মানে তুমি লিখতে পারো 1 2 3 10 যত ইচ্ছে। তাহলে বলো এত অব্দি ক্লিয়ার হলো কিনা বলো। যে কোনো সংখ্যা যেটা ফিক্সড, 2 টাকা কখনো 3 টাকা হবে না, আবার ধরো 5 টাকা কোনোদিন 10 টাকা হবে না, ওগুলো ফিক্সড, ওগুলো ধ্রুবক। আর চলরাশি বলতে তার কোনো নির্দিষ্ট মান নেই, যা ইচ্ছে হতে পারে। দাদা তোমার বয়স কত? আমি বলছি X বছর, তাহলে আমার বয়স 1 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 25 বছর হতে পারে। বলতে পারলাম? তাহলে এত অব্দি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ধ্রুবক রাশি আর চলরাশি এই অব্দি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার ভেদ পড়াতে গেলে এই দুটো জিনিস আবার অবশ্যই আমাদের জানতে হবে, ধ্রুবক রাশি আর চলরাশি, সেটা আমরা জেনে গেছি। এরপরে আমরা চলে আসবো ভেদ জিনিসটা কি। আমি সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ পরে বলবো। আগে যেটা বোঝাবো সেটা হচ্ছে ভেদ জিনিসটা কি। সবাই কিন্তু মন দিয়ে শুনবে। ভেদ জিনিসটা কি, তাহলে সেটা বোঝানোর জন্য আমি যদি তোমাদের এই যে জায়গাটা একটা জিনিস জায়গা করছি, দেখো একটা জায়গা সার্কেল করছি, আমি এই জায়গাটা সার্কেল করছি, আগে বুঝিয়ে নিই, তারপর তোমাদের প্রশ্ন করবো। y = 2 হলে এইটার মান নির্ণয় করি আগে। তাহলে y যদি 2 হয়, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 5 এর জায়গায় 5 লিখবো, y টা 5 এর সাথে গুণ আছে, তাহলে গুণ চিহ্ন দেবো, y এর জায়গায় 2 লিখবো, প্লাস 5 লিখবো, তাহলে 5 2 10, 10 5 15 হয়ে গেল। এবার আমি যদি y এবার কত ধরেছি, এবার আমি y কে কত ধরেছি? এবার আমি y কে ধরেছি 3, y কে আমি কত ধরেছি? 3 ধরেছি।
তাহলে আমি লিখবো 5 ইন্টু ওয়াই এর জায়গায় 3 লিখবো প্লাস 5 লিখবো, মানে 5 3 15, 15 5 20, 15 5 20। তাহলে কি বললাম, ওয়াই কে যদি 2 ধরি তাহলে এক্স এর মান হয় 15, আর ওয়াই কে যদি 3 ধরি এক্স এর মান হয় 20। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম, এক্স একটা চলরাশি আর ওয়াই একটা চলরাশি। আমি এখানে বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত সবকিছু চলরাশি, কারণ এগুলোর কোনো নির্দিষ্ট মান হয় না। তুমি যদি 100 টাকা না বলে তুমি মানে কি বলবো 100 টাকা মানে 100 টাকা, ওটা ফিক্সড, যেটা স্থির। কিন্তু যদি তোমাকে বলি তোমার স্যালারি কত, তুমি যদি বলো আমার স্যালারি হচ্ছে x টাকা, তো এক্স এর মান যা ইচ্ছে হতে পারে, যেটা পরিবর্তনশীল। বারবার এই জায়গাটা রিপিট করছি। তো ওয়াই একটা চলরাশি, এক্স একটা চলরাশি, ভালো করে শুনবে। ওয়াই একটা চলরাশি, এক্স একটা চলরাশি। ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মান কত হচ্ছে, 15 হচ্ছে। ওয়াই এর মান যদি 2 হয় সেক্ষেত্রে এক্স এর মান 15 হচ্ছে। ইয়েস অর নো? বুঝতে পেরেছি? এবার যদি ওয়াই এর মান 3 হয়, মানে ওয়াই এর মান যদি 3 হয় সেক্ষেত্রে এক্স এর মান কত হলো, সেক্ষেত্রে এক্স এর মান 20। তাহলে একটা জিনিস দেখো, যখন ওয়াই এর মান 2 থেকে 3 হয়ে যাচ্ছে, যখন ওয়াই এর মান 2 থেকে 3 হয়ে যাচ্ছে, তখন এক্স এর যে মান, এক্স এর মান 15 থেকে কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। মানে ওয়াই এর যখন 2 থেকে 3 হচ্ছে, মানে চলরাশির যখন একটা চলরাশির মান যখন পরিবর্তন হচ্ছে, সাথে সাথে আরেকটা চলরাশির মানও পরিবর্তন হচ্ছে। ইয়েস অর নো? বুঝলাম? তো একটা চলরাশির মান 2 ছিল, সেখান থেকে 3 হলো, মানে পরিবর্তন হলো। আর এক্স এর মান 15 ছিল, সেটাও সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। মানে কি বললাম, যখন একটি চলরাশির মান পরিবর্তন করলে অপর চলরাশির মানটাও পরিবর্তন হয়, তখন তাকে আমরা ভেদ বলি। তখন আমরা তাকে কি বলি, ভেদ বলি। তাহলে ভেদ ব্যাপারটা বুঝতে পারলাম। একটা চলরাশির মান যদি পরিবর্তন হয় তাহলে অপর চলরাশির মানটাও পরিবর্তন হলে তখন তাকে আমরা ভেদ বলবো। এত অব্দি ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবার। এবার আমি চলে আসবো সরল, ব্যস্ত আর যৌগিক। সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ বোঝার আগে তোদের ছোটবেলায় একটা জিনিস শিখেছিলিস, মনে আছে? সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এই কথাগুলো শিখেছিলিস, মনে আছে? সরল সম্পর্ক জিনিসটা কি? যদি তোদের আমি একটা প্রশ্ন করি যে 5 প্যাকেট বিস্কুটের দাম, 5 প্যাকেট বিস্কুটের দাম 25 টাকা, 5 প্যাকেট বিস্কুটের দাম 25 টাকা, ঠিক আছে? 5 প্যাকেট বিস্কুটের দাম ধর 25 টাকা। তাহলে তোদের প্রশ্ন করি 10 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে তোরা একটা কথা বল, বিস্কুটের সংখ্যা যখন বেড়েছে তাহলে দাম বাড়বে না কমবে? দাম বাড়বে না কমবে? অবশ্যই দাম বাড়বে। তো যখন একটা বাড়ার সাথে সাথে আরেকটাও বাড়ছে, তখন এই সম্পর্ক, এটা একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এটাকে যদি ভেদের সম্পর্কে ধরি, দেখ একটার মান পরিবর্তন হওয়ার সাথে আরেকটার মান পরিবর্তন হচ্ছে। এবার কিভাবে পরিবর্তন হচ্ছে? নিঘাত 5 প্যাকেট বিস্কুটের দাম 25 টাকা হলে 10 প্যাকেট বিস্কুটের দাম বাড়বে। ইয়েস অর নো? বাড়বে। তাহলে বিস্কুটের প্যাকেট যখন বাড়ছে, দামও তখন বাড়ছে। তখন এই সম্পর্কগুলোকে বলা হয় সরল, সরল সম্পর্ক। এটাকেই বলা হয় সরল ভেদ, এটাকেই বলা হয় সরল ভেদ। তাহলে সরল ভেদের কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? যখন একটার বাড়ার সাথে সাথে আরেকটা বাড়ে, বা উল্টোটাও হতে পারতো। এবার প্রশ্নটা আমি উল্টো করি, 5 প্যাকেট বিস্কুটের দাম 25 টাকা, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত? 1 প্যাকেট বিস্কুটের দাম কত? 1 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে নিঘাত প্যাকেট বিস্কুটের দাম যদি 25 টাকা হয়, ভালো করে শুনবে, 5 প্যাকেট বিস্কুটের দাম যদি 25 টাকা হয়, তাহলে 1 প্যাকেটের দাম নিঘাত কমবে, তাই তো? তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যা যখন বাড়লো, দাম বাড়লো। আবার বিস্কুটের প্যাকেটের সংখ্যা যখন কমলো, দাম কমলো। তো যখন একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়ে, বা একটা কমার সাথে সাথে একটা কমে, তখন সেই রকম ভেদকে কি বলা হয়? সরল ভেদ বলা হয়। সেটাকে কি বলা হয়? সরল ভেদ বলা হয়। এবার যদি আমি উল্টো প্রশ্ন করি, উল্টো প্রশ্ন করি, ধরো তোমরা এই ধরো ব্যাচে যারা রয়েছো বা যারা বাড়িতে রয়েছো, তোমাদের যে ঘরটা, সেই ঘরটা তোমরা ডিসাইড করলে 5 জন মিলে ঘরটাকে রং করতে 5 দিন সময় লাগবে। হিসাব হলো যে 5 জন মিলে যদি ঘরটাকে রং করি 5 দিন সময় লাগবে। হঠাৎ করে আমার দুজনের ইচ্ছা হলো যে না ভাই রং করবো না, আমার আর ভালো লাগছে না, আমি রং করবো না। তো আমরা কি ডিসাইড করলাম? আমরা কি ডিসাইড করলাম? এখানে করছি, ভালো করে দেখবে। আমরা কি ডিসাইড করলাম? 5 জন মিলে যদি ঘরটা রং করি, 5 জন মিলে যদি ঘরটা রং করি, তুমি 10 দিন ধরো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 5 জন মিলে ডিসাইড করলো যে 10 দিন সব ঘরটা রং করবো। হঠাৎ করে দুজন না বললো না আমি রং করবো না, তা দুজন যদি রং না করে 3 জন রং করবে, তাহলে কতদিন সময় লাগবে? আরে বাবা, যখন লোক সংখ্যা কমছে দিন সংখ্যাও কমে যাবে। এই ঘরটা 5 জন রং করতে 10 দিন লাগতো, সেক্ষেত্রে 3 জন হয়ে গেছে, তাহলে তো লোক সংখ্যাও কমে যাবে। ইয়েস অর নো? লোক সংখ্যা কমে যাবে? কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। কেন? যখন লোক সংখ্যা কমছে দিন সংখ্যা অবশ্যই বাড়বে। মানে আবার বলছি, 5 জন মিলে যদি 10 দিনে ঘরটা রং করতো, এখন 3 জনে কি নিঘাত বাড়বে নাকি 3 জন মেশিন হয়ে যাবে হঠাৎ করে, যারা তাড়াতাড়ি করে দেবে? না, এরকম না। যদি 5 জন রং করতে 10 দিনের সময় নেয়, 3 জন সেই রংটা করতে বেশি সময় নেবে। মানে দেখ, লোক সংখ্যা কমছে, লোক সংখ্যা কমছে, কিন্তু লোক সংখ্যা কমছে,
কিন্তু দিন সংখ্যা দেখ বাড়ছে, অবশ্যই বাড়ছে। বুঝতে পারলাম? তাহলে এটা যখন কমছে এটা তখন কিন্তু বাড়ছে। তখন এই রকম সম্পর্ককে কি আমরা কি বলবো? ব্যস্ত ভেদের সম্পর্ক। বলে এত অব্দি কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? এত অব্দি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? এত অব্দি হয়ে গেছে। এবার আমি তাহলে বলি, তাহলে ব্যস্ত সম্পর্ক আর সরল সম্পর্ক যেটা আমরা ছোটবেলা থেকে করতাম, সরল সম্পর্ক মানে একটা বাড়ার সাথে সাথে আরো একটা বাড়বে, একটা কমার সাথে সাথে আরো একটা কমবে, এটাকে সরল সম্পর্ক বলতাম। এবার ভেদ করতে গেলে আমরা ওটাকেই বলবো সরল ভেদ। আর ব্যস্ত সম্পর্ক কি? একটা বাড়ার সাথে সাথে একটা কমতো, একটা কমার সাথে সাথে আর একটা বাড়তো, উল্টো সম্পর্ক, সেটাকে আমরা ব্যস্ত সম্পর্ক বলতাম বা ব্যস্ত ভেদ হবে এটা। এবার এক্ষেত্রে সেটা কি লিখবো? ব্যস্ত ভেদ লিখবো। এবার চলে আসবো যৌগিক ভেদ। আমি তোমাদের যৌগিক ভেদটা একটু পজ করে রাখবো। কেন পজ করে রাখবো? আগে সরল ভেদ আর ব্যস্ত ভেদ, আজকের ক্লাসে সরল ভেদ ব্যস্ত ভেদ নিয়ে আমি পুরো ডিটেলস আলোচনা করবো। দেন নেক্সট ক্লাসে আসবো যৌগিক ভেদ নিয়ে ডিটেলস আলোচনা করবো। বুঝতে পারলাম? তো চলো সবাই অবশ্যই নোট করে নাও আর স্ক্রিনশট তুলে নাও যারা নোট করতে পারবে না। সেখানে এখানে ইম্পর্টেন্স কিচ্ছু নেই, খালি মাথায় রাখবে যখন একটা চলরাশির মান পরিবর্তন হয় তখন অপর চলরাশির মান পরিবর্তন হয়ে যাবে। একটা চলরাশির মান পরিবর্তন হওয়ার সাথে সাথে অপর চলরাশির মান পরিবর্তন হয়ে যাবে। এটাকেই ভেদ বলে। ভেদ কটা টাইপ? সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। সরল ভেদ কি? আমরা সরল সম্পর্কটাকে সরল ভেদের আকারে দেখবো, আর ব্যস্ত ভেদটা ব্যস্ত ভেদের মানে ব্যস্ত সম্পর্কের অনুযায়ী দেখবো। এত অবধি হলো। আচ্ছা, ধ্রুবক রাশি কি? 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যাই হচ্ছে ধ্রুবক রাশি। আর চলরাশি এ থেকে জেড পর্যন্ত সবগুলোই চলরাশি, বাট ভেদের ক্ষেত্রে একটু আলাদা আছে। তো সেটা একটু বাদে বলছি, তার আগে তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, দেন আমি আসছি ওটাতে। চলে এলাম। এবার আমরা যেটা করাবো সেটা হলো সরল ভেদ। তো ভেদের 3টে টাইপ, তার মধ্যে প্রথম যে টাইপটা চলে এসছে সেই টাইপটা হচ্ছে সরল ভেদ। এবার সরল ভেদ জিনিসটা কি ভালো করে শোনো। এই যে দেখতে পাচ্ছ এক্স ভ্যারিয়েশন, আচ্ছা এই চিহ্নটাকে বলা হয় ভেদ বা ভ্যারিয়েশন। এই যে চিহ্নটা এটাকে বলা হয় ভ্যারিয়েশন চিহ্ন। এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটা হচ্ছে সরল ভেদের জেনারেল স্ট্রাকচার বা সাধারণ রূপ। এটাকে যদি আমি তোমাকে বলি সরল ভেদকে দেখতে কেমন হয়, এরকম টাইপের হয়। দুটো চলরাশি তাদের মধ্যে ভ্যারিয়েশন থাকলে তখন তাকে বলা হয় সরল ভেদ। এটাই হচ্ছে সরল ভেদের স্ট্রাকচার। এবার সরল ভেদ জিনিসটা কি দেখো, যদি দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন তাকে সরল ভেদ বলে। দাদা বুঝলাম না কিচ্ছু, আমি জানি বোঝনি, এখন বুঝতেও পারবে না, খালি মাথায় রাখো দুটি চলরাশির ভাগফল, যে জায়গাগুলো আন্ডারলাইন রাখছি, ভাগফল আর ধ্রুবক। ভাগফল মানে কি? ভাগ করলে ভাগফল, আর ধ্রুবক বলতে যেটা ফিক্সড। বুঝতে পারলাম? তো চলো দেখো এবার একটা অঙ্কে আসি। এই একটা অঙ্ক এনেছি। এবার এই অঙ্কটা যে সরল ভেদ না ব্যস্ত ভেদ এটা কিভাবে বুঝবো, তো সেটা বোঝাচ্ছি। দেখো খুব ভালো করে দেখবে। এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। এটাকে তুমি একটা বিস্কুটের প্যাকেটের সাথে তুলনা করো। তাহলে যদি 10টা বিস্কুটের প্যাকেট হয়, এটা হচ্ছে প্যাকেট, এটা হচ্ছে বিস্কুটের প্যাকেট, আর এটা হচ্ছে বিস্কুটের দাম। মাথায় রাখবে। তাহলে 10 প্যাকেট বিস্কুটের দাম যদি 50 টাকা হয়, 20 প্যাকেট বিস্কুটের দাম কত? 100 টাকা হবে, আর 30 প্যাকেটের দাম 150 টাকা হবে। তাহলে এটা সরল ভেদ বুঝবো কি করে? তুই একটা জিনিস ভালো করে দেখ, এক্স এর মান 10 থেকে যখন 20 হয়েছে, মান বেড়েছে না কমেছে? বেড়েছে। আর ওয়াই এর দাম কি বেড়েছে না কমেছে? 50 থেকে 100 টাকা যখন হলো, অবশ্যই বেড়েছে। তাহলে বিস্কুটের প্যাকেট যখন বাড়লো তাহলে বিস্কুটের দামও বাড়বে। সাথে সাথে দেখ 20টা বিস্কুটের প্যাকেট থেকে যখন 30টা বিস্কুটের প্যাকেট হলো, সাথে সাথে দাম 150 টাকা হয়ে গেল। উল্টো ভাবে ভাব, 30টা বিস্কুটের প্যাকেট যদি 20টা বিস্কুটের হয়ে যায়, মানে 30টা বিস্কুটের জায়গায় 20টা বিস্কুট হয়ে গেল, বিস্কুটের সংখ্যা কমে গেল, সাথে সাথে দেখ দামটাও কমে যাচ্ছে। তাহলে সরল সম্পর্ক পেয়ে গেছি। আর সরল সম্পর্ক মানে সরল ভেদ। এবার এই জিনিসটা কি করে এলো যে দুটি চলরাশির ভাগফল। এবার দেখ দুটো চলরাশি, এই যে দুটো চলরাশি, একটা এক্স একটা ওয়াই, এই দুজনের ভাগ করবো এক্স বাই ওয়াই করি। তাহলে কত হবে? 10/15, 20/100, 30/150। ঠিক আছে, করেছি। এবার আমি কাটাকুটি করছি, এদিকে দেখা। 10 দিয়ে কাটলে 10 1 10, 10 5 50, 10 1 10, 10 5 50, 20 1 20, 20 5 100, 30 1 30, 30 5 150। এই কাটাকুটিটা অন্তত তোরা পারবি। তাহলে 1/5 হলো, এখানেও 1/5 হলো, এখানেও 1/5 হলো। ধ্রুবক মানে কি শিখিয়েছিলাম তোদের? প্রথমেই বলেছিলাম ধ্রুবক মানে যেটা ফিক্সড, যেটা পরিবর্তনশীল না। বললাম। তাহলে আমরা একটা জিনিস ভালো করে বুঝে গেলাম এখান থেকে, যখন দুটো ধ্রুবক রাশি মানে দুটো চলরাশি ভাগ করলাম, তাদের যে মানগুলো সব দেখ সেম রয়েছে। আর যখন একই মান থাকছে, এই তিনটেকে একত্রে কি বলা যাবে? ধ্রুবক। তিনটেকে ধ্রুবক মানে তো ফিক্সড। তাহলে আমি এখানে দেখ, এবার সংজ্ঞাটা বুঝে যাবে।
যদি দুটো চলরাশির ভাগফল, এই যে ভাগ করেছি, ধ্রুবক হয়, ভাগফলটা ধ্রুবক এসছে তো, সবার সেম এসছে তো, তখন তাকে সরলভেদ বলে। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোথাও ডাউট আছে? তাহলে কি করলাম, দুটো চলরাশি যখন ভাগ করব তাহলে যদি সবাই ধ্রুবক হয় তখন তাকে সেটাকে সরলভেদ বলে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরে গেছি। এবার ভালো করে শোনো, এই যে সরলভেদের যে স্ট্রাকচার আছে এটাকে আমি আগে টুকি, এক্স ভ্যারিয়েশন ওয়াই। এবার এটাকে সলিউশন কিভাবে করব, এটা সলিউশন কিভাবে, ভালো করে শোনো। এই যে ভ্যারিয়েশন চিহ্নটা আছে না, এই ভ্যারিয়েশন চিহ্নটা যদি তুলে দিই, এখান থেকে যদি ভ্যারিয়েশন তুলে দিই, তখন ভ্যারিয়েশনের পরিবর্তে যেটা আসে ইকুয়াল টু আর একটা ধ্রুবক আসে, ঠিক আছে? ভ্যারিয়েশনের বদলে এই ইকুয়াল টু আর ধ্রুবকটা আসে। বলো বোঝাতে পারলাম কিনা? এক্স এক্স এর মতো থাকবে, ওয়াই ওয়াই এর মতো থাকবে, এক্স এক্স এর মতো থাকবে, ওয়াই ওয়াই এর মতো থাকবে, খালি ভ্যারিয়েশন যখন উঠবে তখন কি হবে, একটা ইকুয়াল টু ধ্রুবক থাকবে। বলো বোঝাতে পারলাম কিনা? একটা ইকুয়াল টু ধ্রুবক থাকবে, বুঝতে পারছি? হয়ে গেল। এবার এই ধ্রুবকটাকে, তোমাদের অঙ্কে ধ্রুবকটাকে কি, কাকে ধ্রুবক ধরবে ভালো করে শোনো। এইখানে ধ্রুবক তাকেই ধরবো, এখানে আপাতত তোমরা মাথায় রাখো, এখানে ধ্রুবক কে কে ধরবো। ধ্রুবক আমি এখানে কাকে ধরবো, ধ্রুবককে কে কে ধরবো, কাকে ধরবো, কে কে ধরবো। আচ্ছা দাদা, শুধু ধ্রুবক কে কে কেন ধরবো? ভেদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখন বলছি, ভালো করে শুনে নাও। যদি ভালো করে শুনবে, এই কথাটা আমি বারবার বলছি, যদি অঙ্কের মধ্যে যে চলরাশিগুলো দিয়ে দেবে, শুধু ভেদের ক্ষেত্রে অঙ্কের মধ্যে যে চলরাশিগুলো দিয়ে দেবে, চলরাশি মানে কি, এ থেকে জেড, ইয়েস অর নো? অঙ্কের মধ্যে কি দিয়ে দিয়েছে, এক্স আর ওয়াই, এই দুটো চলরাশি দিয়ে দিয়েছে তো, এক্স আর ওয়াই দুটো চলরাশি দিয়ে দিয়েছেন, মানে এই এক্স আর ওয়াই বাদে এ থেকে জেড পর্যন্ত সবাই ধ্রুবক, একমাত্র ভেদের ক্ষেত্রে। কি বললাম? ভেদের ক্ষেত্রে, একমাত্র ভেদের ক্ষেত্রে। অনেক স্যাররা বলে দেয় ধ্রুবক শুধু কে ধরবি, না, আমি ধ্রুবক এও ধরতে পারি, কোনো ভুল নেই, বাট আমি এই দুটোকে ধরতে পারবো না, এক্স আর ওয়াই এই দুটোকে ধ্রুবক ধরতে পারবো না। তাহলে চলরাশি কি, চলরাশি এ থেকে জেড পর্যন্ত সবাই চলরাশি, বাট ভেদের ক্ষেত্রে অঙ্কে যে চলরাশিগুলো বলে দেবে, যেগুলো বলে দেবে সেগুলোই শুধু চলরাশি, বাদ বাকি সবাই ধ্রুবক। আরো ক্লিয়ার হবে যখন অঙ্ক করবো, দেখানো। তাহলে আমি এখানে কি লিখলাম, তাহলে ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু ধ্রুবক হয়, তাহলে আমি এখানে লিখবো এক্স ইকুয়াল টু ধ্রুবক, আমি যেহেতু এখানে কে বলেছিলাম, কে ধরলাম, তাহলে কে ইন্টু ওয়াই হয়ে গেল। তাহলে এইখান থেকে এই যে জিনিসটা তৈরি করলাম, এই যে সরলভেদের স্ট্রাকচার, এরকম ভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো। তাহলে বোঝাতে পারলাম? তাহলে সরলভেদ নিয়ে কারো কোথাও ডাউট আছে? তাহলে এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই যে কথাটা লিখে দিয়েছি, যদি দুটি চলরাশির ভাগফল ধ্রুবক হয় তখন তাকে সরলভেদ বলে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট একদম ক্লিয়ার? চলো নোট করে নাও। নেক্সট আসছি ব্যস্তভেদ নিয়ে, আর আজকে অবশ্যই সুন্দর করে একটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো। এই একটা অঙ্ক তোমরা করে তোমরা বুঝে যাবে সরলভেদ আর ব্যস্তভেদের অঙ্কগুলো কিভাবে করতে হয়। আগে কনসেপ্ট বোঝো, আজকে ক্লাসটা হচ্ছে পুরোপুরি কনসেপ্টের উপর, ঠিক আছে? চলো নেক্সট আসছি আমরা ব্যস্তভেদ নিয়ে, অবশ্যই খাতায় নোট করো না। চলো চলে এলাম আমরা এবার পরের যে পার্টটা বোঝাবো তোমাদের, সেটা হচ্ছে ব্যস্তভেদ। ব্যস্তভেদটা বোঝাবো, ভালো করে দেখবে। ব্যস্তভেদের পার্ট কি বোঝাবো ভালো করে শোনো। এক্স ভ্যারিয়েশন 1/y, এটা হচ্ছে ব্যস্তভেদের জেনারেল রূপ বা সাধারণ রূপ যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যস্তভেদের রূপ কি, এক্স ভ্যারিয়েশন 1/y। এবার ব্যস্তভেদের সংজ্ঞা কি, যদি দুটি চলরাশির গুণফল ধ্রুবক হয়, তখন তাকে ব্যস্তভেদ বলে। কনসেপ্ট কি পরে বলছি, আসছি আরেকবার বুঝিয়ে দেবো, পরে দেখে নাও। আমি এখানে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ভালো করে দেখবে এই জায়গাটা, এই বক্সটা, যে লোক সংখ্যাকে এক্স ধরেছি, দিন সংখ্যাকে ওয়াই ধরেছি। তাহলে আমরা সরলভেদে কি দেখতাম, এই যে এক্স একটা চলরাশি, এর মান 10 থেকে 15 হলো, মানে কি হলো, বাড়লো। তাহলে যদি এক্স এর মান বাড়ে, ওয়াই এর মান কি হওয়া উচিত ছিল, বাড়ার কথা ছিল তো। এক্স এর মান 10 থেকে 15 বেড়ে যেতেছিল, কিন্তু 6 থেকে ওয়াই এর মান 6 থেকে বেড়ে 8, 10, 12, 15 কিছু হয়নি, কমে গেছে। মানে আমরা দেখলাম এক্স এর মান বাড়লো, কিন্তু ওয়াই এর মান কি হয়ে গেল, কমে গেল। আবার পরেরটা দেখ, এক্স এর মান বাড়লো, ওয়াই এর মান আরো কমে গেল। তো সুতরাং যখন একটা বাড়ে আর একটা অপরটা কমে যায়, মানে একটা চলরাশির মান বাড়ছে, অপর চলরাশির মান কমছে, তাহলে এটাকে কি সম্পর্ক বলে, ব্যস্তভেদের সম্পর্ক। এটাকে কি সম্পর্ক বলে, ব্যস্তভেদের সম্পর্ক। কনসেপ্ট ক্লিয়ার? এবার একটা জিনিস করব, এদের মধ্যে ব্যস্তভেদের ক্ষেত্রে গুণ করব, সরলভেদের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ভাগ করেছিলাম, এবার আমরা গুণ করব। কি করব,
10 ইন্টু 6, আচ্ছা এখানে লিখে নি x ইন্টু y, দুটো চলরাশির মধ্যে গুণ করছি, x ইন্টু y, তাহলে x এর মান 10, y এর মান 6, তাহলে 60 হলো। x এর মান 15, সরি x এর মান 15, y এর মান 4। এবার দেখো বলছো কোথা দিয়ে পেলে, এই দেখো এখানে 10 ছিল x এর মান, y এর মান 6 ছিল, এই যে 10 6 বসিয়েছি, এই যে x এর মান 15 বসালাম, y এর মান 4 ছিল 4 বসালাম, তাহলে 4 15 কত হবে 60 হবে, বুঝতে পারলাম। এরপরে x এর মান কত আছে 20 আছে, y এর মান কত হবে 3 মানে 60। দেখো তো প্রত্যেকটা মান কি হয়েছে সেম হয়ে গেছে। আর যখন কোন মানে সবকিছু যখন সেম হয় বা একই থাকে তখন কি বলি আমরা, সেটাকে ধ্রুবক বলি। কোনটা পরিবর্তনশীল হয়েছে, কোনটা পরিবর্তনশীল হয়নি। যখন x এর মান আর y এর মান পরিবর্তন হলো কিন্তু ধ্রুবক রাশিগুলোর মান কি পরিবর্তন হয়েছে, হয়নি, তাহলে এই তিনটে এইগুলোকে আমরা কি বলবো, ধ্রুবক রাশি। এটাকে কি বলবো, ধ্রুবক রাশি। এত অবধি ক্লিয়ার হলো, এত অবধি ক্লিয়ার হলো। এবার দেখো আমি সংজ্ঞাটা করে দিচ্ছি। যদি দুটি চলরাশির গুণফল, দুটো চলরাশির গুণফল করেছি, ধ্রুবক হয়, ধ্রুবক মানে একই থাকে, তখন তাকে ব্যস্তভেদ বলে। কনসেপ্ট ক্লিয়ার, আর কোনো ডাউট নেই। এরপরে চলে আসবো এই যে স্ট্রাকচারটা করেছিলাম বা জেনারেল স্ট্রাকচার বা সাধারণ রূপটা করেছিলাম, কি করেছিলাম, x ভ্যারিয়েশন 1/y হলো। এবার আমরা পরের লাইনে চলে আসবো, x ইকুয়াল টু ভ্যারিয়েশন উঠলে ইকুয়াল টু k আসবে, ঠিক আছে, আর ইনটু 1/y। আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদের ছোট্ট মিস্টেক করে ফেলেছি, ওটা সরল ভেদের ক্ষেত্রে অবশ্যই মাস্ট করবে, ওটা রেড কালি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যখনই ভ্যারিয়েশন উঠে ইকুয়াল টু k আসবে না, পাশে তোমরা এই কথাটা অবশ্যই লিখবে, k অশূন্য ভেদ ধ্রুবক। আর এটা যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক কেটে দেবে, আর যদি নাও কাটে নাম্বার অনেকটা কেটে দেবে। তাহলে এই কথাটা লিখবে, k অশূন্য ভেদ ধ্রুবক, বা তোমরা যদি খুব পরীক্ষায় তাড়াহুড়ো থাকে তাহলে তোমরা k নট ইকুয়াল টু 0 লিখতে পারো, k নট ইকুয়াল টু 0 লিখতে পারো। বলো এত অসুবিধা আছে কিনা, কোনো অসুবিধা নেই। নেক্সট পার্টে চলে আসবো, তাহলে কি লিখবো, এদিকে ভালো করে দেখো। এবার কি করবো, k এর সাথে 1 গুণ করলে k হবে, y যেমন ছিল নিচে রেখে দেবো, x যেমন ছিল রেখে দেবো, হলো। পরের লাইনে যাবো, এই y-টা পরের লাইনে যাবো, y-টা x এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি লিখবো, xy ইকুয়াল টু k, xy ইকুয়াল টু k। বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। আগের ক্ষেত্রে কি হয়েছিল, এটা হচ্ছে আমাদের কি করলাম, এটা হচ্ছে ব্যস্ত ভেদের পাঠটা করলাম। সরল ভেদে কি হয়েছিল একবার দেখিয়ে দিচ্ছি, সরল ভেদেরটা x ভ্যারিয়েশন y, তাহলে x ইকুয়াল টু ভ্যারিয়েশন উঠে কি হয়েছিল, ইকুয়াল টু k ইনটু y, তাই তো। তাহলে এখানে কি লিখবো, k অশূন্য ভেদ ধ্রুবক। আমি সরল ভেদটাও দেখিয়ে দিচ্ছি একবার, অশূন্য ভেদ ধ্রুবক, বারবার বলছি কিন্তু এই কথাটা লিখবে, আমি ওখানে মিস্টেক করে গেছিলাম, এই কথাটা অবশ্যই লিখবে, হলো। এত অবধি করার পর তোমরা কি করবে, কি করবে একবার ভালো করে দেখো। এই যে ওয়াইটা আমি এই অবধি রেখে দিয়েছিলাম, তো তোমরা আরেকটা কাজ করবে, এই ওয়াইটাকে এপাশে গুণ আছে, এপাশে কি করে দেবে, ভাগ করে দেবে, তাহলে এক্স ওয়াই বাই ইকুয়াল টু কে। এইটা হলো একদম শেষ, এইটা হলো একদম ঠিকঠাক। মানে ওই আগের লাইনে একটা লাইন পড়তেও মিস্টেক করেছিলাম, মানে মিস্টেক বলতে এই অবধি করলেও হয়, বাট এই অবধি করলে প্রপার হয়। দেখো যদি এক্স আর ওয়াই কে ভাগ করা যায় তাহলে ধ্রুবক আসে, আর এক্স আর ওয়াই কে গুণ করলে ধ্রুবক আসে। মানে দুটো চলরাশির গুণফল ধ্রুবক মানে ব্যস্তভেদ, আর দুটি চলরাশির ভাগফল ধ্রুবক মানে এটাই হচ্ছে সরল ভেদ। বলে এত অবধি কোনো ডাউট আছে কিনা, এত অবধি কোনো ডাউট আছে কিনা, তাহলে বুঝতে পারলাম এটা কিন্তু সরল ভেদ। আমি আরেকবার দেখো, আমি যেটা কিন্তু করে দিচ্ছি, আদার্স এটা কালি দিয়ে করে দিচ্ছি, এটা কিন্তু সরল ভেদের পার্ট। এই টিউশনি পার্ট হচ্ছে আমাদের সরল ভেদের পার্ট। সরল ভেদের পার্টে দেখেছো একটুখানি মিস্টেক হয়েছিল, সেটা আমি করে দিলাম, কিচ্ছু মিস্টেক না। কে এর মান আমি অশূন্য ভেদ ধ্রুবক ধরে লিখিনি, অবশ্যই মাস্ট এটা আমি বলবো, অবশ্যই এটা বড় ভুল। তাহলে কি একটা অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখবে, সাথে আর একটা কথা লিখবে, সাথে যে কথাটা লিখবে সেটা হচ্ছে এই ওয়াইটা গুণ ছিল, এবার শেষে বাই করে দেবে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, মানে ধ্রুবক। মানে দুটো চলরাশির ভাগফল ধ্রুবক বলে তাকে সরল ভেদ বলে, আর দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তখন তাকে বলে ব্যস্ত ভেদ, তখন তাকে কি বলে, ব্যস্ত ভেদ। দেখো বাবু, কনসেপ্ট না বুঝিয়ে অঙ্কে ঢোকানো যায়, কিন্তু কনসেপ্ট বুঝে গেলে না অঙ্ক তুমি ধারাধার করতে পারবে, আর কনসেপ্ট না বুঝলে অঙ্ককে বলবে এই বাবা কি কঠিন ভেদ। বুঝতে পেরেছি, চলো এতটুকু আপাতত নোট করে দাও, চলে আসছি পরের পার্ট নিয়ে। আসবো আমরা মাত্র দুটো সাম নিয়ে, মাত্র দুটো সাম। আজকের ভিডিওতে আর বেশি কিছু করাবো না, কারণ ভিডিও লেন্থ বাড়ালে তোমাদেরই করতে অসুবিধা হবে, তোমাদের ইচ্ছে থাকবে না অঙ্ক করার। তো সুতরাং ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা ফার্স্ট পার্টটা শেষ করব। তো ফার্স্ট পার্টটা যেটা শেষ করব, এই দুটো তোমাদের চাইলেই আমি এইচডব্লিউ দিয়ে দিতে পারতাম, চাইলেই আমি এইচডব্লিউ দিতে পারতাম। কেন, যারা কনসেপ্ট বুঝেছো তারা এই দুটো অঙ্ক অটোমেটিক নামিয়ে দিতে পারবে, বাট যারা অঙ্কে দুর্বল, যারা পারছো না, চিন্তা করার দরকার নেই, আমি আছি, কোনো চাপ নেই। তোমরা এই যে অঙ্ক দুটো 13 নম্বর চ্যাপ্টার, যেটা ভেদের যে চ্যাপ্টার 13,
এই চ্যাপ্টার 13 গিয়ে দুটো সাম পেয়ে যাবে। তো অঙ্কগুলো করবো, ভালো করে দেখবে অঙ্কগুলো করবো। তো আমি দেখো এ একটা চলরাশি, বি একটা চলরাশি, তো 25 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 250। তাহলে এর মান যখন বেড়েছে বি এর মানটা বাড়লো না কমলো এটা দেখবো। 10 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 100, মানে এর যখন মান বেড়েছে বি এর মানগুলো বেড়েছে। তো এইভাবে যদি আমরা ভাবতে যাই তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সরল ভেদ। এটাকে আমরা কি বলতে পারি? সরল ভেদ। আরো ভালো মতো ভাবে কিভাবে বুঝবো দেখবো, এদের মধ্যে ভাগ করে দেখবো। এটা সরল ভেদ কিভাবে বুঝলাম? একটা মান বাড়ার সাথে সাথে আরেকটা মান বাড়ছে, মানে পরিবর্তন হচ্ছে। একটা চলরাশির মানের পরিবর্তনের সাথে সাথে আরেকটা চলরাশির মানের পরিবর্তন হচ্ছে, মানে এটা সরল ভেদ, বুঝে গেছি। বাট কি করে আরো ভালো করে দেখবো? এবার দেখো কি করতে হয়। আমি কি বলেছিলাম সরল ভেদের ক্ষেত্রে কি করতে হয়? ভাগ করতে হয় a বাই b করে। তাহলে লিখি 25/10, তারপরে আছে 30/12, তারপরে আছে কত 45/18, তারপরে কি আছে 250/100। চলো এবার কাটাকুটি ঠান্ডা মাথায় করবো। অনেকে কাটাকুটি পারে না, ভয় পাওয়ার দরকার নেই, আমি করিয়ে দিচ্ছি, দেখে নাও, একদম ইজি। 5 দিয়ে করবো, 5 × 5 = 25, 5 × 2 = 10, তাহলে আমরা 5/2 লিখতেই পারি। দেখো এখানে অনেকে ভুল করবে, দেখো 6 × 5 = 30 আর 6 × 2 = 12। আবার বলছি 6 × 5 = 30, 6 × 2 = 12, মানে 5/2। 5 দিয়ে যদি করে 9 দিয়ে যদি করি 9 × 5 = 45, 9 × 2 = 18। আবার বলছি 5 × 9 = 45, 9 × 2 = 18, 5/2। আর এটা দেখো 0 0 কাটবে, 5 × 5 = 25, 5 × 2 = 10। বুঝতে পারলাম? 0 0 কাটলাম, 5 × 5 = 25, 5 × 2 = 10, মানে 5/2 হলো। তাহলে আমরা দেখো সবগুলোই কি পেলাম? 5/2 পেলাম। তাহলে আমি এইখানে এই কথাটা লিখতে পারি 5/2 = ধ্রুবক। 5/2 = ধ্রুবক, এই কথাটাকে আমি লিখতে পারি? পারি। এবার আমাদের সরল ভেদের স্ট্রাকচার কেমন ছিল মনে আছে? x ভ্যারিয়েশন y, x ভ্যারিয়েশন y। এই স্ট্রাকচারটা পাবো কিভাবে? এবার ভালো করে দেখো, এই স্ট্রাকচারটা পাবো কি করে। কিন্তু এখানে যেহেতু আমাদের a b দিয়ে দিয়েছে, চলরাশি a b দিয়েছে, তাহলে সেইভাবে করবো। এদিকে দেখাও a বাই b, ভালো করে এই জায়গাটা অনেকে ভুল করে, সবগুলোই 5/2 বেরিয়েছে। তাহলে আমি a বাই b কে আমি 5/2 লিখতে পারি, কোনো সমস্যা নেই। আবার বলে দিচ্ছি, দাদা কি হলো বুঝলাম না। দেখো সবগুলো তো 5/2 বেরিয়েছে, তাহলে a/2 এর মান 5/2 লিখলাম, সবগুলো যেহেতু একই বেরিয়েছে। এবার আমি এখান থেকে একটা কাজ করতে পারি, a বাই b করবো না, ভালো করে শুনবে। আমি এখানে কি করবো, bটা বাই আছে, ওপাশে গিয়ে গুণ করে দেবো। তাহলে ওপাশে গিয়ে কি করে দেবো? গুণ করে দেবো। এবার আমি এখানে একটা জায়গা চৌকো বাক্স করছি, বলবে এবার এই জায়গাটা কি তোমরা আছে, এই জায়গাটা কি আছে বাবু? ইকুয়াল টু আর ধ্রুবক আছে। তাহলে আমি তোমাদের কি শিখেছিলাম? ধ্রুবক উঠে ইকুয়াল, ভ্যারিয়েশন উঠে ইকুয়াল টু ধ্রুবক বসে, ভ্যারিয়েশন উঠে একটা ইকুয়াল টু ধ্রুবক বসে। তাহলে ইকুয়াল টু ধ্রুবক উঠে কি বসবে? ভ্যারিয়েশন বসবে। ইয়েস অর নো? ভ্যারিয়েশন উঠে ইকুয়াল টু ধ্রুবক বসে, তাহলে ইকুয়াল টু ধ্রুবক উঠে ভ্যারিয়েশন বসবে। তাহলে এখানে সমান সমান আর একটা ধ্রুবক আছে, 5/2টা ধ্রুবক। কেন ধ্রুবক হলো? সবগুলোর মানই 5/2 আছে, সবগুলোর মানই 5/2, মানে পরিবর্তনশীল না। বুঝতে পারলাম? তাহলে এইখানে কি লিখতে পারি? a ভ্যারিয়েশন b। তোমাদের অঙ্ক বইতে প্রশ্নটা আছে এদের মধ্যে সম্পর্ক কি আর এদের মধ্যে ধ্রুবক রাশির মান কত, প্রশ্নটা এইভাবে রয়েছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি এভাবে লিখবো, a ও b, এদের মধ্যে সরল ভেদের সম্পর্ক। কি লিখবো? সরল ভেদের সম্পর্ক। এবং ধ্রুবক রাশিটির মান কত? 5/2। এটা হচ্ছে ধ্রুবক রাশির মান। আর এদের মধ্যে কি সম্পর্ক? এই যে সরল ভেদের সম্পর্ক। আমি আবার আন্ডারলাইন করে দিচ্ছি, সরল ভেদের সম্পর্ক। বলো কনসেপ্ট ক্লিয়ার করতে? কেউ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কি করলাম? a বাই b আকারে সব কাটলাম। কেন ভাগে গেলাম দাদা, কেন গুণে গেলেন না? মুখস্থ করে শোনাবো, মুখস্থ করিনি, বলে দিলাম তো। একটা মান বেড়েছে, সাথে সাথে আরেকটা মান বেড়েছে, সরল ভেদ আমি বুঝে গেছি, তাই জন্য ভাগের কনসেপ্ট করেছি। সবগুলোর মান এসছে সেম, এটাই হচ্ছে ধ্রুবক। এবার a বাই b হচ্ছে 5/2 বেরোলো। এবার bটা বাই ছিল, এপাশে সে গুণ করলাম, ইকুয়াল টু 5/2টাকে ধ্রুবক লিখবো। তাহলে bটা বাই ছিল, এদিকে সে গুণ হলো, ইকুয়াল টু 5/2টাকে ধ্রুবক লিখলাম। a ভ্যারিয়েশন b। এটা কার স্ট্রাকচার? তোমাদের এতক্ষণ ধরে বলছি এটা কার স্ট্রাকচার? এটা হচ্ছে সরল ভেদের স্ট্রাকচার। বলো বুঝতে পারলে কিনা? এটা হচ্ছে সরল ভেদের স্ট্রাকচার। এই বি বলতে সরল ভেদের সম্পর্ক, ধ্রুবক রাশি 5/2 হয়ে গেল। এবার পরের অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা আসার আগে দিকটা একটু দাগ ফেলে দিচ্ছি যাতে মিশে না যায়।
এটা 1 নম্বর অঙ্ক ছিল, সবাই বুঝে গেছো। 2 নম্বর অঙ্কে আসবো। কি বলেছে? এক্স ও ওয়াই দুটি চল রাশি বা চল যাই হোক, এবং তাদের মধ্যে সম্পর্কিত মানগুলি কি দেখতে শিখিয়েছি আমি এগুলো গুণ ভাগ করবো নাকি বোকার মতো? দেখবো কনসেপ্ট কি আছে। এক্স একটা চল রাশি, ওয়াই একটা চল রাশি। 18 থেকে 8 কমেছে, 18 থেকে 12 বেড়েছে। এবার নিচের দিকে তাকাবো, এখানে 18 বেলায় 3 ছিল, এখন 18 থেকে যখন 8 হলো, ভালো করে শুনবে, 18 থেকে যখন 8 হলো কমলো, এবার 3 থেকে যখন 27/4 হলো, এবার অনেকে বুঝতেই পারছে না 27/4 3 কম না বেশি, তাদের বলি কিচ্ছু না, ও ভাই ভাগ কর, 27/4 কে ভাগ কর, 6 4 24, তাহলে 3 উপরে যাবে 4, তাহলে 6 পূর্ণ 3/4, তাহলে 3 থেকে তো এটা বেড়ে বড়, 3 থেকে তো এটা বড়, কিন্তু 18 থেকে 8 হয়েছে, এটা তো কমেছে, মানে একটা কমার সাথে কমেছে কিন্তু অপরটা বেড়েছে, একটা চলরাশি কমেছে, একটা চলরাশির মান কমেছে, অপরটা বেড়েছে, মানে কি? এটা হচ্ছে ব্যস্তভেদ। আর ব্যস্তভেদ মানে কি? দুটোর মধ্যে গুণ করবো। তো চলো সেই স্ট্রাকচার করি, x * y। এবার আমরা করব 18 × 3, 8 × 27/4, 12 × 9/2, 6 × 9, এক অবধি হলো। এবার কোনগুলো করি? 18 দিনে কত? 18 দিনে হচ্ছে 54। এদিকে দেখা, 4 দিয়ে 8 কে কাটলে 4 × 2 = 8, 27 × 2 = 54, 2 দিয়ে কাটলে 2 × 6 = 12, 6 × 9 = 54। তাহলে সবগুলোই ধ্রুবক, এখানে সবগুলো সেম একই বেরিয়েছে, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি 54 একটা ধ্রুবক, 54 একটা কি হচ্ছে ধ্রুবক। এবার এখানে ভালো করে শোন, আমি কি বার করলাম? a * b = 54 লিখেছি, তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি, a * b 54 লিখেছি, তাই তো? এবার আমি একটা কাজ করব, a ইনটুটা আছে, b এখানে গুণ আছে, ও পাশে নিয়ে গেলে কি হবে বলতো? ও পাশে নিয়ে গেলে ভাগ হবে, কিভাবে হবে? 1/b হয়ে যাবে। কেন? b এর নিচে কিছু মানে 1 আছে, ও পাশে গিয়ে উল্টে গিয়ে 1/b হয়ে যাবে। কি হয়ে যাবে? 1/b হয়ে যাবে। হয়ে গেল, বলতে পারলাম। এরপরে যেটা করব, ইকুয়াল টু আর 54, এটা একটা ধ্রুবকের পার্ট, তাহলে আমি এখানে কি লিখতে পারি? a ভ্যারিয়েশন 1/b, আর এটাই ছিল আমাদের ব্যস্তভেদের স্ট্রাকচার। এটা হচ্ছে ব্যস্তভেদের স্ট্রাকচার। তাহলে বল কারোর কোথাও সমস্যা আছে কিনা? আর একবার বলে দিচ্ছি, গুণ করলাম, গুণ করার পর সবগুলোর মান 1 বেরিয়েছে, তাহলে ওটাই ধ্রুবক। তাহলে a * b = 54, বিটা গুণ ছিল, পাশে কি 1/b হলো, ইকুয়াল টু 54 ধ্রুবক ছিল, তার জন্য ভ্যারিয়েশন বসালাম। এটা ব্যস্তভেদের সম্পর্ক। কনসেপ্ট ক্লিয়ার? 1 আর 2 কমপ্লিট করে দিলাম আজকে, ঠিক আছে? তো নেক্সট পার্টে আমরা যেটা আনবো, নেক্সট ভিডিওতে যেটা আনবো সেটা হচ্ছে যৌগিক ভেদের সমস্ত কনসেপ্ট নিয়ে আসবো, সাথে পরবর্তী পার্টের অঙ্কগুলো নিয়ে আসবো। 13 নম্বর চ্যাপ্টারের 1 আর 2 এর অঙ্ক আমাদের কমপ্লিট। এটা একদম বেসিক কনসেপ্ট ছিল। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? চলো টাটা।